দেখতে দেখতে চলে গেল প্রিমিয়ার লিগের 11টা গেম উইক এবং একটা অপরিবর্তিত ঘটনাই কিন্তু ঘটেছে। আর্সেনাল এখনও টপে। আর্সেনালকে টপে দেখার পর আপনি যখন নিচের দিকে যাবেন টেবিলের, তখন খানিকটা সারপ্রাইজ হলেও হতে পারেন, কারণ নিজেদের জায়গা ধরে রেখেছে সান্ডারল্যান্ড, তারাও এখনও টপ 4-এর ভেতরে সামহাও রয়ে গেছে। লিভারপুলের, ম্যান সিটির দুই দলেরই কিন্তু প্রয়োজন ছিল একটা জয়, যেন তারা টাইটেল রেসে টিকে থাকতে পারে। তবে সেখানে জয় পেয়েছে একটাই দল, সেই দলটা কে সেটা নিয়েও আলোচনা হবে। বঙ্গ EPL পালসের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গ EPL পালস, হিয়ার উই গো। বঙ্গ EPL পালসের আজকের এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ এবং সঙ্গে আছেন দুজন অতিথি। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিতে চাই, তার রক্তে আছে নীল। ওয়ান অফ দ্য মোস্ট প্যাশনেট চেলসি ফ্যান্স দ্যাট আই নো, Rahul Radhok. Welcome to the show. Nice to be here. And also we have someone with us. It's a privilege for me কারণ ওনার এডুকেশনের সঙ্গে আবার UEFAর একাডেমি রিলেটেড। উনি নিজেও কাজ করেছেন ফুলহ্যাম একাডেমিতে এবং বাংলাদেশ ফুটবলের অনেক প্রিয় এবং পরিচিত একটা মুখ ইদানিংকালে। ফুটবল অ্যানালিস্ট আহমেদ শাইক, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপনার জন্য প্রথমবার এই শোতে, রাহুলের সেকেন্ড টাইম, বাট আপনাদের অন্য পরিচয়টাও আমি দর্শকদের জানিয়ে দিতে চাই। রাহুল রাত তো বলে দিয়েছি যে চেলসি ফ্যান। আপনার ফেভারিট টিমের নামটা আপনি বলেন এবং কেন সেটাও একটু শুরুতে জানিয়ে। রাহুল ভাই যদি রক্ত হয় নীল তাহলে আমার সাদা। ইটস টটনহাম। টটনহাম হটস্পার, ভেরি উইয়ার্ড বাট ইটস টটনহাম। বাংলাদেশে টটনহামের ফ্যান পাওয়া যায় না আসলে। ওয়েল, কেন পাওয়া যায় না বা কেন পাওয়া উচিত সেটা নিয়ে আমরা আলাপ আলোচনায় চলে যাব, কারণ এই উইকে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ হয়েছিল, অবভিয়াসলি টটনহাম হটস্পার্স ভার্সেস ম্যান ইউনাইটেড। ওটা দিয়ে আমি শুরু করতে চাই এবং শুরুতেই শায়েক ভাইয়ের কাছেই আসি। এই ম্যাচটা শুরুর আগে আপনার চিন্তাভাবনা কেমন ছিল, কি হতে পারে ম্যাচের রেজাল্ট? আর ওভারঅল তো দ্য রেজাল্ট ওয়াজ 2-2, দুটো গোল স্পার্স দিয়েছে, দুটো গোল ইউনাইটেড দিয়েছে, বাট লপসাইডেড। ইউনাইটেড প্রথম গোলটা দেওয়ার পর দে ওয়ার লিডিং আনটিল 83 মিনিটস। তারপর হঠাৎ করে ম্যাটিয়াস টেল একটা গোল দেয়, তারপর রিচার্লিসন একটা গোল দিয়ে জার্সিটা খুলে ফেলে এবং তারপর একদম এক্সট্রা টাইমের শেষ দিকে গিয়ে ডিলিট একটা গোল দিয়ে 2-2 ড্র করে। ফেয়ার রেজাল্ট ছিল কিনা আলটিমেটলি ফর বোথ টিমস? আই উড সে ফেয়ার রেজাল্ট ছিল, বিকজ খেলা শুরুর আগে আমারও ওপিনিয়ন ডিভাইডেড ছিল। কারণ হচ্ছে যে স্পার্সের সাথে ম্যানচেস্টার 2023 এর পরে সম্ভবত কোনো ম্যাচ জিততে পারে নাই, সবগুলো আইদার ড্র অথবা স্পার্স জিতেছিল। আবার অ্যাট দ্য সেম টাইম এই সিজনটা যদি দেখেন, স্পার্স হোমে কোনো ম্যাচ জিততে পারছে না, সব অ্যাওয়ে ম্যাচ জিতছে। সো এখন কে যে জিতবে এটা বলার খুব টাফ ছিল। লাস্টে যখন আবার রিচার্লিসন জার্সিটা খুলে ফেললো, তখন আমি বুঝছি খেলা ড্র হবে, কারণ ও যখনই গোল দিয়ে হচ্ছে জার্সি খুলে ফেলে তখনই খেলা কেন জানি ড্র হয় লাস্ট মোমেন্টে গিয়ে। বাট ওই যে স্পার্সের যে সমস্যাটা, স্পার্স গোল দেওয়ার পরে ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে লাস্টের দিকে একটু ল্যাক করে ওদের ডিফেন্ডিংয়ে। বল লুজ করলো কেয়ারলেসলি, তারপর এখান থেকেই কর্নার হলো, ওই কর্নার থেকেই গোল। ইন মাই ওপিনিয়ন, ইফ আই ওয়ান্ট টু বি ফেয়ার, আই উড সে দ্যাট ম্যানচেস্টার ম্যাচটা জেতা উচিত ছিল, বিকজ দে প্লেড বেটার দ্যান স্পার্স। এটাও তো ইউনাইটেডের প্রবলেম, তাই না? They have a lead, they just can't hold on to it. Yeah, for 50-60 minutes I would say that they look more threatening. ওদের গেম প্ল্যান যেটা ছিল, which was the counter attack Spurs, ওটা ভালোই কাজ করতেছিল। Their forward players looked like they were more capable of creating, but they sat deep second half. Not sure why, কারণ স্পার্সকে দেখে মনে হচ্ছিল না যে ওরা চান্স ক্রিয়েট করবে। আর স্পার্সের তো অনেক বড় ইনজুরি লিস্ট, কুলিসেভস্কি আর ম্যাডিসন এখন নাই ওদের টিমে, আর চাবি সিমন্স ওভাবে নিজেকে দেখাতে, মানে কাইন্ড অফ ফ্লোরিয়ান ওয়ার্ডসের মতো ওভাবে মানে হিট হতে পারতেছে না সোফার EPL-এ। সো ওদের একটা বড় চান্স ছিল ম্যান ইউনাইটেডে এই ম্যাচটা মানে go for the jugular, 2-0 করে ম্যাচটাকে কিল করে ফেলো, বাট দে স্যাট ডিপ অ্যান্ড দেন আলটিমেটলি একটা ডিফ্লেক্টেড গোল অ্যান্ড দেন স্পার্স মোমেন্টাম পেয়ে গেছে অ্যান্ড দেন দে গট দ্য বিলিফ। সো লাস্টে দিয়ে মনে হচ্ছিল ওটাই জিতে যাবে। বাট হ্যাঁ, এটাই ম্যান ইউনাইটেডের প্রবলেম অ্যাকচুয়ালি, যেটা হোয়াট ইউ সেড, যে they can hold on to leads and you don't know what you'll get from them. One week they're playing good, next week away from home especially হঠাৎ করে পয়েন্ট ড্রপ করে। সো দ্যাটস ওয়াই মানে ওদের এখনও there's work to do. সিজন শেষে আপনি কি প্রেডিক্ট করছেন, কোন দলের থেকে উপরে থাকবে স্পার্স আর ইউনাইটেডের মধ্যে? আই থিঙ্ক স্পার্স উইল স্টে অ্যাবভ ম্যান ইউনাইটেড। ম্যানচেস্টারের উপরে স্পার্স থাকবে। I think Man United, because they have one game a week, Spurs are going to UCL আছে, and that's going to take a lot away from them. আর যে ইনজুরি ক্রাইসিস স্পার্সের চলতেছে, I feel like Man United একটু আগে থাকবে এবার। Let's go to the next few matches. এভারটন তাদের ঘরের মাটিতে ফাইনালি একটা জয় পেয়েছে ফুলহামের এগেইনস্টে, 2-0 গোলের জয়, কমফোর্টেবল ইন দি এন্ড। এছাড়া ওয়েস্ট হ্যাম বার্নলির ম্যাচটা, সেখানেও কিন্তু একটা ওই যে রেলিগেশন কন্টেন্ডারদের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস ব্যাটল ছিল। বার্নলি শেষ পর্যন্ত হেরেছে। এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচের দিকে যাই, সান্ডারল্যান্ড আর আর্সেনাল। এটা নিয়ে কথা বলতেই হচ্ছে আলটিমেটলি। রাহুলের কাছে আগে যাই। Did you expect this result or did you expect Arsenal to concede 2 in this match?
I think the good thing about Sunderland is they are good at things that Arsenal are good at, which is long balls, set pieces. Not saying that Arsenal should be সবাই ভালো, but this is a big part of their makeup. So it was always going to be a tough match for them. And Arsenal স্ট্রাইকারের যে ইনজুরি ক্রাইসিস, সবগুলো স্ট্রাইকারই আউট। সো এখন ওদের একটা মানে কাইন্ড অফ আগে যে পোটেন্সিটা দেখাচ্ছিল সিজনের শুরুতে, সেটাই এই ম্যাচে হয়তো একটা ল্যাকিং ছিল। সো ইটস বিগ অপরচুনিটি। সান্ডারল্যান্ড কিন্তু হোমে হারে না, এভরি ম্যাচ ওরা ড্র বা জিতে, অ্যান্ড দে আর ভেরি স্ট্রং এট হোম। আর গ্রানিট ঝাকা এক্স আর্সেনাল প্লেয়ার, এক্সট্রা মোটিভেশন ছিল ওর যে প্রুভ করা যে আমাকে ছাড়া উচিত ছিল না বা এরকম কিছু। সো আই থিঙ্ক আই এম নট সারপ্রাইজ যে সান্ডারল্যান্ড ম্যাচটা ড্র করছিল, বাট আর্সেনাল কিন্তু ভালোই খেলছে, মানে ফর মেজরিটি অফ দ্য ম্যাচ ওরাই বেটার টিম ছিল। কিন্তু ওরা যেটা অন্য টিমদের সাথে করে সেটা হলো লং বল উপর দিয়ে এসে ফ্লিক অন গোল হয়ে গেল, বাস 2-2 আই এম হ্যাপি। ডু ইউ থিঙ্ক তারা নিজেদের টাইপের গেমেই নিজেরা মার খেয়ে গেছে সান্ডারল্যান্ডের সাথে, এবং এটা একটা টেমপ্লেট হতে পারে ফর আদার টিমস টু ফলো? ইন আ ওয়ে ইয়েস, যে জিনিসটা যে এখন আস্তে আস্তে উই আর এন্টারিং ইনটু দিস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ফেজ, অ্যান্ড দিস টাইম দ্য পুরা টেবিলে একটা ওলট পালট হয়, অ্যান্ড দেয়ার আর লট অফ রিজনস বিহাইন্ড দ্যাট। ফার্স্ট অফ অল হচ্ছে যে একই সাথে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়, প্রিমিয়ার লিগে খেলা চলছে, কারাবাও কাপের খেলাও থাকে, আবার জানুয়ারিতে শুরু হবে আপনার হচ্ছে এফএ কাপ। সো এই এতগুলো ফিক্সচার কনজেশনের মধ্যে যে জিনিসটা হয় যে কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ এ লট অফ ফিক্সচার্স টু প্লে, লট অফ শাফলিং ইউ হ্যাভ টু মেক। সো ওই যে স্টার্টিংয়ের যে ফার্স্ট 2 months দ্য ওয়ে দ্যাট ইউ প্লে, ওইটা একটু ব্রেক করতে হয়। ইউ হ্যাভ টু মেক দিস রোটেশনস, যার কারণে টিমের কোয়ালিটি একটু ড্রপ করে। সো দিস ইজ ওয়ান থিং, অ্যান্ড অ্যানাদার থিং, নেক্সট উইক উই আর গোয়িং ইন টু দিস ইন্টারন্যাশনাল ব্রেক। সো আফটার নভেম্বর দেন কিন্তু মার্চ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ব্রেক থাকে না। সো প্লেয়াররা ওই কিছু কিছু যারা কিনা ইন্টারন্যাশনাল কল আপ পায় না, তারা কিন্তু ব্রিদিং স্পেস পায় না। সো কন্টিনিউয়াসলি খেলার মধ্যে যেতে যেতে ইনজুরিটাও আর একটু বাড়তে থাকে বিকজ অফ দি ওয়েদার অ্যান্ড আদার থিংস। সো দেয়ার ইজ এ থার্ড ফ্যাক্ট উইচ আই ওয়ান্ট টু শো ইন দ্য বোর্ড ইফ আই ক্যান গো। সো প্লিজ প্লিজ প্লিজ, থ্যাঙ্কস। So যে দুটো ফ্যাক্টের কথা বললাম, the third fact is if we see in the board there are 20 clubs in the Premier League. So এখানে চেলসি, ব্রেন্টফোর্ড, ওয়েস্ট হ্যাম, দেন ক্রিস্টাল প্যালেস, দেন হচ্ছে আর্সেনাল অ্যান্ড টটনহাম। সো টোটাল 7টা টিম হচ্ছে লন্ডন থেকে। ব্রাইটন আর বোর্নমাউথ হচ্ছে সিসাইড টিমস, অ্যান্ড মিডল্যান্ডস টিমের মধ্যে অ্যাস্টন ভিলা, বার্নলি, দেন নটিংহাম ফরেস্ট আসছে। আর এছাড়া যদি বাকি সবগুলো ক্লাব দেখি, ম্যানচেস্টার, বার্নলি আসতেছে, লিডস আসতেছে, দেন সান্ডারল্যান্ড, নিউক্যাসল অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড, এই সবগুলো টিমই হচ্ছে নর্দার্ন রিজিয়নের। সো প্রবলেমটা শুরু হয় যখন এই লন্ডন ক্লাবসগুলা এই নভেম্বর, জানুয়ারি আর ডিসেম্বর, এই 3টা মাসে এই আপার নর্দার্নে খেলতে যায়, কারণ তখন টেম্পারেচার ওখানে অনেক ড্রপ করে। এবং প্রবলেম 12 PM গেমগুলোতে হয় না, বা 3 PM গেমগুলোতে হয় না, প্রবলেম হয় যেগুলো এক্সটেন্ডেড ফিক্সচার, যেগুলো কিনা একটু লেট শুরু হয়। সো ওই সব খেলাগুলোতে জিনিস হয় যে টেম্পারেচার এত বেশি ড্রপ করে যে এই লন্ডন টিমের পারফরমেন্স নর্মালি খুব ড্রপ করে। কারণ দেখবেন আপনি, ওরা বেশিরভাগ সময় খেলে হচ্ছে লন্ডন ক্লাবসেরই মধ্যে, কারণ 7টা টিম, এখানেই খেলাটা অনেক বেশি যাচ্ছে। কিন্তু নর্দার্ন পার্টে গেলেই ওদের এই প্রবলেমটা শুরু হয়, এবং এর জন্য আপনি দেখবেন তখন 80 মিনিটস পর গোলগুলো কনসিড করে, বা কোনো কোনো সময় পারফরমেন্স লেভেল অনেক বেশি ড্রপ করে। এই কারণে দেখেন এই যে সান্ডারল্যান্ডের সাথে আর্সেনাল যে খেলাটা, সান্ডারল্যান্ডের মাঠে হলো লেট কিক অফ। আর লেট কিক অফ কেন হয়? কারণ হচ্ছে যে টিভি রাইটসের কারণে টপ টিমসগুলো খেলাগুলো একটু লেটে শুরু হয়। সো এখানে যে জিনিসটা আমি বলছিলাম যে নর্দার্ন রিজিয়নে খেলাগুলো লেট কিক অফ যেগুলোতে হয়, বা সানডে কিক অফ, বা মানডে নাইট ফুটবলগুলো যেগুলো হয়, ওইগুলোতে লন্ডন ক্লাবগুলো ধরা খায়। এবং এই কারণে আর্সেনাল অলওয়েজ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আইদার ড্র করে বা ম্যাচ জিতে, ওইখানেই টেবিলটা টার্ন অ্যারাউন্ড করে। ওয়েল, ইন্টারেস্টিং। হিস্ট্রি যেটা সাজেস্ট করে, আমরা তো আর্সেনালকে অনেক বছর ধরে দেখে আসতেছি, এই পিরিয়ডটাই কিন্তু ইউজুয়ালি টাইটেলটা ওদের মানে হাত থেকে চলে না গেলে ম্যান সিটি বা অন্য কোনো টিমকে হোপ দেওয়া শুরু করে, যে চান্স থাকে। So interesting discussion ছিলাম, and we can actually move towards another London club. Chelsea won 3-0 against Wolves. Nothing much to talk about maybe, but your assessment. First half was Chelsea had enough chances but convert করে নাই, and again Chelsea has an issue against these low block teams যারা আসলে কোনো অ্যাম্বিশন দিয়ে খেলে না, যা সেট পিসের জন্য খেলে। But ultimately Chelsea quality came through আর কি, and it was the first goal was scored by a right back, and sometimes এইসবই করতে হয় এইসব ম্যাচে, বিকজ এতই কনজেস্টেড থাকে ওই ফাইনাল থার্ডে, বা কোনো স্পেসই থাকে না। সো গার্নাচো ভালো খেলছে, গার্নাচো ওয়াজ মেবি দ্য স্টার প্লেয়ার।
সো ও চান্স ক্রিয়েট করছে অ্যান্ড তারপরে চেলসি লুক ভেরি কমফোর্টেবল অ্যান্ড চেলসির একটা জিনিস যেটা পজিটিভ যেটা আর্সেনালের আছে স্কোয়াড ডেপথ মোটামুটি অনেক ভালো, যে এখন লিয়াম ডেলাপ, কোল পালমার, কোলভিল পুরো সিজন কিন্তু ওরা একদমই খেলে নাই, কিন্তু তবু ওরা লিডের 6 পয়েন্ট পিছায় আছে, সো দ্যাটস এ গুড সাইন। ওয়েল লেটস সি ইফ চেলসি ক্যান হোল্ড অন টু দিস, কারণ তারা এই মুহূর্তে প্রিমিয়ার লিগে খুব ভালো একটা অবস্থানেই আছে। অ্যাস্টন ভিলা তারা জয় পেয়েছে বোর্নমাউথের সঙ্গে 4-0। এতটা ডমিনেটিং পারফরমেন্স হবে এটা হয়তো কেউ ভাবেনি, এবং সেখানে একটা হাইলাইট ব্যাপার ছিল, সেটা হচ্ছে এমি মার্টিনেজ, আর্জেন্টিনার বাজ পাখি, তিনি কিন্তু একটা পেনাল্টি সেভ করে দিয়েছেন। দুর্দান্ত পেনাল্টি ছিল সেমেনিওর, বাট সেটাও তিনি ঠেকিয়েছেন। এমি মার্টিনেজ ওয়াজ ওয়ান অফ দ্য স্টার্স, যদিও 4-0 গোলে অ্যাস্টন ভিলা ম্যাচটা জিতেছে। ক্রিস্টাল প্যালেস ব্রাইটন 0-0 ড্র, দুই দল একটা করে পয়েন্ট পেয়েছে। সেখানে খুব একটা গল্প ছিল না, তবে গোলও ছিল না, সেটাই হচ্ছে গিয়ে কথা। নটিংহাম ফরেস্ট 3-1 গোলে লিডসকে হারিয়েছে। তারা একটা ভালো মোমেন্টাম আস্তে আস্তে পাচ্ছে শন ডাইসের আন্ডারে। গত উইকে ম্যান ইউনাইটেডের সাথে একটা পয়েন্ট তারা বের করলো, এবার তারা ঘরের মাটিতে লিডসকে হারিয়েছে। রেলিগেশন ব্যাটেলে এইখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট 3 পয়েন্ট তাদের জন্য। দ্যাট ব্রিংস আস টু দ্য বিগেস্ট ম্যাচ অফ দ্য গেম উইক, যেখানে লিভারপুল আর ম্যানচেস্টার সিটি একে অপরের মুখোমুখি হয়েছিল, এবং এই ম্যাচটার আগে আমরা কিন্তু ধারণা করছিলাম যে একটা গোল স্কোরিং গেম হবে। দুই টিমই আসলে ডেসপারেট আর্সেনালের কত কাছাকাছি যাওয়া যায়, কারণ এই দুটো টিমকেই ধরা হচ্ছে অ্যাপার্ট ফ্রম চেলসি যারা অ্যাকচুয়ালি টাইটেলে ফাইট দিতে পারবে উইথ আর্সেনাল। সো এই ধরনের একটা পারফরমেন্স হবে, গোলগুলো শুধু এক টিম থেকেই আসবে, সেটা কি এক্সপেক্ট করেছেন ইতিহাদে? না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আর ম্যানচেস্টার সিটি আর লিভারপুল দুইটা টিমেরই এইবারে ট্রান্সফার পলিসিটা ছিল যে ওদের যেই সিস্টেমে ওরা রান করছে গত 5 বছর ধরে, ওইটাকে জাস্ট লাইক টু লাইক রিপ্লেসমেন্ট। ফর এক্সাম্পল আমি যদি ম্যানচেস্টার সিটির কথা বলি, কেভিন ডি ব্রুইনের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হচ্ছে রেন্ডার্স। ওরা বার্নার্ডো সিলভার জায়গায় চেষ্টা করতেছে চেরকিকে নিয়ে আসার জন্য। সো এইরকমভাবে ওরা এখন লাইক টু লাইক রিপ্লেসমেন্ট করছে, যার কারণে ওদের কিন্তু এখন এফেক্টিভিটিটা ওই লেভেলে আসছে না। বাট ওয়াই ম্যানচেস্টার সিটি ইজ গেটিং দিস লাইক অ্যাহেড বিকজ অফ দেয়ার স্ট্রাইকার who scores like unbelievable goals in number 1, and number 2 the Doku's dribbling, it's out of this world at this moment, because the way he quickly moves his feet or low center of gravity কারণে ওকে কিন্তু ফেলায় দিলেও বল নিয়ে উঠে আবার দৌড়ে চলে যাচ্ছে। So this is the place where Manchester City is making the difference, whereas on the other side Liverpool একটা যদি বলি, ওরাও কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট করার চেষ্টা করছে। সেটা হচ্ছে অ্যান্ডারসনের জায়গায় কিরকেসকে নিয়ে আসছে, রিডসকে ওরা নিয়ে আসছে হচ্ছে সালার জায়গায়, যে আস্তে আস্তে স্লোলি ওরা সালার জায়গায় ওকে রিপ্লেসমেন্ট করবে। প্রবলেমটা হয়ে গেছে ওরা দুইটা প্যানিক বাই করছে। ফার্স্টে ওদের শুরু থেকেই প্ল্যান ছিল ইসাককে ওরা নিবে, বাট ইসাককে যখন পাচ্ছিল না ওরা একিটিকে নিয়েছে, এবং একিটাকে পাওয়ার পর আবার ইসাককে পেয়ে গেছে, দুইটা প্লেয়ারকে নিয়ে আসছে। এখন পুরা অ্যাটাকিং থার্ডে একটা মানে যেন তেন অবস্থা। আর অন দি আদার হ্যান্ড আবার হঠাৎ করে মানে একটা আনএক্সপেক্টেড একটা রিজনে ডিয়েগো জোটা ইজ নট উইথ দ্য টিম এনি মোর। সো এখন যে জিনিসটা হয়ে গেছে যে ওদের ফাইনাল থার্টিকে ওরা ঠিক গুছাইতে পারতেছে না। আবার অ্যাট দ্য সেম টাইম সালার পারফরমেন্স ড্রপিং অ্যান্ড রিজ ইজ নট পারফর্মিং আপ টু দ্যাট লেভেল। সো ওদের সবসময় দেখবেন যে ম্যানচেস্টার সিটির সাথে খেলায় দ্য মেইন ফ্যাক্টর ওয়াজ সালা ফর দ্য লাস্ট 3-4 ইয়ার্স। কন্টিনিউয়াসলি একটা এমন একটা মোমেন্ট সালা দিয়ে দিত যেটার কারণে কিন্তু ম্যানচেস্টার সিটি হেরে যেত। সো এখন এই সিজনে সালা পারফর্ম করতে পারে নাই, ওর জায়গায় যে কেউ পারফর্ম করবে সেটাও আসলে হতে পারে নাই। সো যার কারণে ম্যানচেস্টার সিটি গট দি এইজ অন দিস ম্যাচ। সো এই পুরো সিজনটা লিভারপুল এরকম সাফার করবে আনলেস অ্যান্ড আনটিল রিডস make he step up his game and takes the place from Salah. So that's what I think. আচ্ছা, সিটির পার্সপেক্টিভ থেকে বলতে পারি, is this kind of a statement win early days, but are they showing signs that they could be the actual title challengers আর্সেনালের জন্য? Yes, because the history of Pep is this, it's not always that he starts strong and continues to start strong. If you give this guy any chance, his teams will win the league. History proves it. And I think Man City are in a good position. Champions League ভালো পজিশনে আছে, লিগও ভালো পজিশনে আছে। প্লেয়ার্স যারা ডকু যাদেরকে কিনছে লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল, ডকুকে ইয়াং বয়সে কিনছে, দে আর কামিং গুড, দে আর রিচিং দ্যাট ওয়ার্ল্ড ক্লাস পোটেনশিয়াল দ্যাট দে হ্যাভ। সো চার্কিও আস্তে আস্তে ওই দিকে যাবে। ফোডেন তো এখনো আছে। সো ফোডেন অ্যান্ড হাল্যান্ড এদের এটা ইনজুরি ফ্রি থাকলে they definitely have a chance. And if I was Arsenal, that's the last team I want chasing us. Let Chelsea chase us. They have too many kids. Liverpool back to back. Liverpool have not won since the 80s. Man City is not the team I want chasing me, because if you give them a glimmer of hope, they will take it. And right now it looks good for them. অলদো এটা বলতে হবে যে মাঝে মাঝে হাল্যান্ড গোল না করলে ওটাতে কিন্তু একটা স্ট্রাগল করে ইস্যু হয়, যেমন অ্যাস্টন ভিলার সাথে হ্যাঁ অ্যাস্টন ভিলার সাথে যে ম্যাচ হারলো হাল্যান্ড ওই দিন রেয়ার ডে ব্ল্যাঙ্কও কিন্তু ইউজুয়ালি এটা করে না। সো আজকেও যেমন মানে লিভারপুলের সাথে যে ম্যাচটা যেটা হলো ইনক্রেডিবল হেডার, পেনাল্টি মিস করার পর এরকম হেডার মারা, মানে
এটা একটা ইনক্রেডিবল হেডার ছিল। সো আই থিঙ্ক ম্যান সিটি আর ডেফিনেটলি ইন এ গুড প্লেস। আর লিভারপুলের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্লপের আন্ডারে ওরা কিন্তু সবসময় রিলেন্টলেসলি প্রেস করতো। ট্রু। সেকেন্ড হাফের শুরুতে আরও বেটার হইতো প্রেসটা, কীভাবে আমি জানি না, বাট আরও বেটার হইতো। বাট ওদের ওই প্রেসিংটা অনেক কমে গেছে, অ্যান্ড দ্য প্লেয়ার্স দে লস্ট, ইভেন দো টেকনিক্যাল কোয়ালিটি ওয়াইজ হয়তো বা ওয়ার্ডস আপনি বলেন এদিকে আইজাক এর বেটার টেকনিক্যাল, বাট ডারউইন নুনেজ আর লুইস ডিয়াজ কিন্তু যেই প্রেসিংটা করতো সেটা এরা করতে পারে না। বাট ইয়া, ম্যান সিটি অ্যান্ড আর্সেনাল ফর মি দে আর দ্য ফেভারিটস। ওকে, অন দ্যাট নোট আমরা আসলে গোল অফ দ্য উইক নিয়ে আলোচনা করছিলাম। 2টা গোল ইন কন্টেনশন ছিল। ওয়ান অফ দ্যাট ওয়াজ আ ফ্রি কিক ফ্রম বুয়েন্ডিয়া, যে গোলটা থেকে অ্যাস্টন ভিলা কিকড অফ দ্য স্কোরিং। আরেকটা গোল ছিল ডোকুর গোলটাই, দ্য ওয়ান দ্যাট হি স্কোরড। সো which out of the two do you rate higher, Rahul? I would say Doku, not just because of the goal, but his all-round performance leading up to the goal. মানে he terrorized them. লিভারপুল ওকে হ্যাজার্ডের মতো খেলা দেখে মনে হচ্ছিল হ্যাজার্ড কি ফেরত আসছে নাকি, ধরতেই পারছিল না। যেভাবে ঘোরাঘুরি করছিল, বল নিয়ে জাস্ট ড্রিবলিং, লো সেন্টার অফ গ্র্যাভিটি, মিডফিল্ডে যাচ্ছিল, ওয়াইডে যাচ্ছিল, ওদের কোনো আইডিয়া ছিল না কীভাবে থামাবে। কর্নার ব্র্যাডলি, আর আনফর্চুনেটলি কর্নার ব্র্যাডলিকে সালা ওভাবে সাহায্য করেন, বাট গোলটা সেই ছিল। মানে ইট ওয়াজ কামিং, ওর কনফিডেন্স গ্রো করতেছিল ম্যাচে, অ্যান্ড দেন ওয়েন ইট হ্যাপেন্ড ইট জাস্ট টপড অফ আ গ্রেট পারফরমেন্স। আর্সেনাল আর ম্যান সিটি নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, ওয়ার অলমোস্ট অ্যাট দি এন্ড অফ দ্য শো। আর্সেনাল আর ম্যান সিটির মধ্যে এন্ড অফ দ্য সিজনে আপনার কি মনে হয় ম্যান সিটি ক্যান অ্যাকচুয়ালি ক্যাচ আপ অন আর্সেনাল, যারা যারা এত ভালো ডিফেন্সিভ ফর্মে আছে? I think both of their performance will fall. My personal preference is I think this season Chelsea will come up again, even though it doesn't look like. But আমার মতে Chelsea will become the champions in my prediction, because এই বছর African Cup of Nations আছে. So January and the whole January month, a lot of the players will not be available for Manchester City and Liverpool and Arsenal and so on. But Chelsea যে ডেপথটা, হ্যাঁ হয়তো ডিফেন্সিভে ডেপথটা নাই, বাট অ্যাটাকিংয়ে আপনি যদি ডেপথটা দেখেন, ইটস অলওয়েজ লাইক টু লাইক ডেপথ। আপনি যখন নেটোকে দিয়ে কোনো কাজ করাতে পারছেন না, আপনি এস্তেবাওকে নামা দিচ্ছেন, এস্তেবাও ইজ ব্রিংিং সামথিং। আপনার যখন গিটেন্স কাজ করতে পারছে না, তখন আপনি গায়ানচোকে নামা দিচ্ছেন, ইটস ডান। দেন ইউ হ্যাভ পেড্রো who is scoring goals. Then if there is no Pedro is not working, then Lam Delapke you can দিচ্ছেন। Why Chelsea is not performing particularly at the start of the season? Because they have played the World Cup until final, so they haven't had the chance to have proper pre-season. So pre-season না থাকলে প্লেয়ারদের পারফরমেন্স পিকে যেতে যেতে আপনার ডিসেম্বর পর্যন্ত চলেই আসে। অ্যান্ড একটা সে হচ্ছে যে কোল পালমার ইজ নট দেয়ার। সো যে ক্রিয়েটিভিটিটা মিডফিল্ডে হয়, যেটা কিনা কোল পালমার খেললে কিন্তু হয় সে আউট অফ দি বক্স কিছু করে অথবা কাউকে দিয়ে করায়। সো এই দুইটাই ইজ মিসিং। So when he will be back, Chelsea will be a different team, because they are the world champions, for God's sake. So I think, and there is special connection between Estevao and Pedro, যেটা কিনা কম্বিনেশন, মানে একটা ফুটবল টিমে দুইটা প্লেয়ার কম্বিনেশন পাওয়াটা খুব রেয়ার। আগেকার দিনে আমরা দেখতাম, কিন্তু রিসেন্ট টাইমসে আমি শুধুমাত্র পেড্রো আর এস্তেভার মধ্যেই কম্বিনেশনটা দেখতে পাচ্ছি। তো আই থিঙ্ক দিস স্মল ডিটেলস উইল মেক চেলসি on the upper side at the later stage of the league. So that's my point of view. ওয়েল, আ ভেরি বোল্ড স্টেটমেন্ট, কারণ আমাদের শোতে এখনো পর্যন্ত কেউ চেলসি চ্যাম্পিয়ন হবে ব্যাপারটা বলেনি, তবে শাহেক ভাই বলেছেন। লেটস সি এন্ড অফ দ্য সিজনে কি হয়। ইট ওয়াজ ভেরি নাইস হ্যাভিং বোথ অফ ইউ। অনেক অনেক ধন্যবাদ শোতে আসার জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ যারা এখনো পর্যন্ত বঙ্গো সাবস্ক্রাইব করে প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখছেন। যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ সরাসরি দেখার সুযোগ আপনাদের হাতের মুঠোয়। ভালো থাকবেন সবাই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে।